আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের সমস্যা হলো, যখন আমরা কোনো কিছু পাই আল্লাহ আমাদের দিয়েছেন, যখন আমরা হারাই আল্লাহ আমাদের নিয়েছেন। আমরা দুটো অবস্থায় আমরা সন্তুষ্ট থাকতে চাই, সন্তুষ্ট হই না, বাট আমাদের থাকতে হয়। যখন আমরা অনেক কষ্ট থাকি তখনও আমাদের দিন চলে যায়, অনেক সুখে থাকেন তখনও দিন চলে যায়। দিন একটা নির্দিষ্ট মানুষের হায়াত পর্যন্ত আপনি বেঁচে থাকবেন, তাহলে দুনিয়াতে আপনি তো আজীবন থাকতে পারবেন না, এবং সম্ভাবনা সেটা, কারণ আল্লাহ পাকের কাছে হায়াত মওত। তা এখন আমরা এত কিছুর পরে আমরা সুন্দর একটা পরিবেশে, নির্বাচন হলো, সবাই ক্ষমতার চেয়ারে বসলেন। আমি মনে করি, সাধারণ মানুষ হিসেবে আমার মনে হয়, আমরা এই যে বিভিন্ন দলকে বিভিন্ন আক্রমণ করে কথা বলি, এগুলো না বলে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে চললেই মনে ভালো হবে। একটা আছে খোঁটা দেওয়া, আমার কথা খোঁটাটা দেওয়ার দরকার কি? সবাই মানুষ মতো বলেছে, মানুষ মাত্র সুবিধাভোগী, বেশিরভাগই খুবই কম সংখ্যক লোকই আছে যারা সুবিধা ভোগ করতে চায় না। অন্যায় হলে, সৎ হলে তারা সেখানে হয়তো অংশগ্রহণ করতে পারে, বাট এমন মানুষের সংখ্যা খুবই কম। তাদের এই দুনিয়াতে প্রাপ্যতা কিছুই নেই। তারা চায় যে আমি ভালো মতো মরে যাই, ইবাদত বন্দেগী করি, এবং জীবন একদিন অবসান, এখানে চলে যেতেই হবে, কেউই থাকবে না। তাই আমরা বিভিন্ন ধরনের ট্যাগ ইউজ করি, এগুলো না করা ভালো। কারণ হলো, আপনি আইনকে যদি মানেন, মুসলিম যদি কোরআনের আইনকে মানে, তবে সে একজন ভালো মুসলিম হবে। এখন আমাদের দেশে তো ইসলামী আইন নাই, রাজনৈতিক আইন আছে। তো এখানে আমরা যারা রাজনীতিতে আমরা আইন নিয়ে চর্চা করি, তাদেরও উচিত মাঝে মাঝে কোরআন তেলাওয়াত করা। একবার কোরআন কিন্তু আপনাকে সব কিছুই বলে দিচ্ছে। যখন আপনি সেটা বুঝবেন না, তখন তাফসিরে চলে যাবেন, তাফসির ইবনে কাসির, এখানে চলে যাবেন। আর বর্তমানে তো এমন একটা প্রযুক্তি বের হয়েছে, যেমন জেমিনি, আপনি তাকে প্রশ্ন করতে পারেন, সে আদি অন্ত সব কিছুই বলে দিবে, এবং সে সত্য কথাই বলবে, হাদিস উদ্ধৃতি দিয়ে বলবে, যেগুলো হয়তো আমরা জানি না বা জানতামও না, যেগুলো আপনি জানতেন না, আমরা জানতাম না। আদম আলাইসাল্লামের সন্তান ছিলেন শীষ আলাইসাল্লাম, দ্বিতীয় আল্লাহ নবী ছিলেন, আমরা জানতাম না। কিন্তু আমি একদিন প্রশ্ন করেছিলাম জেমিনিকে যে 50 জন লোকের নবীদের লিস্ট পাঠান, তখন তিনি সেখানে দেখলাম 2 নম্বরে আছে শীষ আলাইসাল্লাম। আল্লাহর পুরস্কার স্বরূপ আল্লাহ তাআলা আদম আলাইসাল্লামকে এই সন্তানটি দিয়েছিলেন হাবিল। কাবিল যখন হাবিলকে মেরে ফেলে, তখন তিনি তার অবসন্ন অনেক দুশ্চিন্তায় পড়ে গিয়েছিলেন। তখন আল্লাহ তাদেরকে সন্তান দান করেন শীষ আলাইসাল্লাম, এবং তিনি ছিলেন আল্লাহ তাআলার অনুগত, পিতামাতার অনুগত, এবং তাকে আল্লাহ উপহার হিসেবে তার নাম রাখা ছিল শীষ।
পৃথিবী যতদিন আছে উত্থান পতন থাকবে, কিন্তু আইন যদি সঠিকভাবে আমরা সবাই মেনে চলি, তাহলে আমাদের দেশকে বহু দূরে এগিয়ে নেওয়া যাওয়া সম্ভব। তাহলে কে করবে কাজটা? অর্থাৎ কর্তার আসনে কিন্তু একজন লোক থাকে। আমরা আরবিতে যাই বলি, বাংলায় আমরা বলি পরিচালক, অর্থাৎ যিনি পরিচালনা করেন একটা দলকে, পরিচালক। এই পরিচালকের ভূমিকায় যিনি থাকেন, তার হাতে কন্ট্রোল থাকে। তাহলে কন্ট্রোল যার হাতে আছে, আপনি সবাইকে সমান চোখে দেখেন। আপনার সম্বন্ধে যখন কেউ কিছু বলবে, এটা জানি, এটা গায়ে লেগে যায়, স্বাভাবিক কথা। এটা আমাদেরও লাগে, সবারই লাগে। হ্যাঁ, তাই আমি বিরোধী দলে যারা আছে তারা ঢালাওভাবে একজন প্রধানমন্ত্রীকে ওরকমভাবে কথা বলা যাবে না, তার সাথে ঝগড়া বিবাদে যাওয়া যাবে না, যেহেতু তিনি দেশের প্রধান। তাহলে এখানে কোনো কথা বলতে হলে মুরব্বীদের মাধ্যমে আমি মনে করি বলাটাই ভালো, বা একজন নেতৃত্বশীল লোক দিয়ে বলানোই ভালো। আর আপনিও মাননীয় প্রধানমন্ত্রী, আপনিও সকলের কথা শুনবেন, মাথায় নেবেন, যেটা প্রাপ্য সেটা আপনি যেভাবে হোক। এটা তো মানুষের সংবিধান, এটা জনগণের স্বার্থে আপনি সংশোধন করতে পারবেন, সে অধিকার আছে। সংসদ সদস্যদের মাধ্যমে পরিবর্তন করতে পারবেন, তাহলে সেগুলো আপনি করেন। আপনি তো আর আজীবন এখানে কেউই ক্ষমতায় থাকবে না, বংশ পরস্পরায় কিছু পরিবর্তন আসবেই। তাহলে আমরা মনে করি যে জুলাইয়ে যারা যুদ্ধ করেছিল, আমি একজন সাধারণ মানুষ হিসেবে বলতে চাই, তাদের খোঁজ খবর আপনি নিন, তাদেরকে একত্রিত করুন, তাদের জন্য আলাদাভাবে আপনি যদি কোনো মন্ত্রণালয় করতে চান, বা কোনো মন্ত্রণালয়ের অধীনে যদি তাদেরকে রাখতে চান, সেখানের জন্য আপনি লোক নিয়োগ দেন, তাদের ভাতা দিন, তাদেরকে আপনি যা দেবেন, যারা অসুস্থ আছে তাদের কীভাবে চিকিৎসা হবে, অসুস্থ হলে তারা কোন হসপিটালে যাবে, তাদেরকে আইডেন্টি কার্ড দিতে হবে, তারা যেন সেখানে যাওয়ার পরে সেকেন্ড কোনো কোশ্চেন না করে, তার একটি আইডি কার্ড দিবেন, যে আইডি কার্ড দিয়ে সারা জীবন সে তার চিকিৎসা যেন সে করতে পারে। যেহেতু জুলাইয়ের যোদ্ধা, এবং সেই যোদ্ধাদের পিতামাতা যদি কোনো আর্থিক অনটনে থাকে, বিশেষ করে তার পিতামাতা, ভাইয়েরা কাজকর্ম করতে পারবে, পিতামাতা যদি বৃদ্ধ হয়ে থাকে, তাদের কোনো কর্মক্ষম ছেলে মেয়ে না থাকে, তাদেরকে আপনি সরকারি অনুদান থেকে অনুদান দিতে পারেন, এবং এটা তারা প্রাপ্য। আপনি এগুলো কাজ করেন। আরও অনেক বিষয় আছে যেটা জটিল বিষয়, সেগুলো আলোচনা সাপেক্ষে আপনি করতে পারেন। আর যারা আমাদের দেশে আইন শৃঙ্খলা আছে রক্ষাকারী, তাদেরকেও আপনি অযাচিতভাবে, আমার মনে হয়, লাঠি পেটা এগুলো না করাটাই ভালো। কারণ তাদেরকে যখন আপনি ব্যবহার করবেন, পরবর্তীতে যিনি আসবে তিনিও ব্যবহার করবেন, তারাও তো মানুষ।
তারা এমন মানুষ, তাদেরকে যদি বলেন ঠিক আছে মাইরে ফেলো মাইরে ফেলো, কারণ হলো অর্ডার ইজ অর্ডার, আদেশ আদেশই। কারণ এসব বাহিনীকে শিক্ষা দেওয়া হয় সিনিয়র যা বলবে তোমরা সেটা পালন করবে। এখানে তখন আর তার মাথায় ওরকম সেন্স দেওয়া হয় না যে ট্রেনিং করানো হয় যে তুমি সে ভেবে চিন্তে করবে। গুলি আসে বাস আঙ্গুল দিয়ে ফায়ার করে দিল। তো এখানে আমি মনে করি প্রতিটা আন্দোলন যেখানে হবে কমপক্ষে 5 থেকে 7 জন ম্যাজিস্ট্রেট নিয়োগ দিবে। আমাদের দেশে তো শিক্ষিত বিসিএস ক্যাডারের কোনো অভাব নেই। সেখানে তারা সরেজমিনে দেখবে, তারা সিদ্ধান্ত দেবে ফায়ার করা যাবে কিনা, কাঁদুনে গ্যাস নিক্ষেপ করা যাবে কিনা, এবং তাদেরকে নর্মাল অর্থাৎ যারা প্রাথমিক প্রবেশ করছে তাদেরকে দেওয়া যাবে না। ম্যাজিস্ট্রেট যারা অনেক সিনিয়র বা যারা প্রমোশন পেয়ে অনেক দূর চলে গেছে, অর্থাৎ যিনি একটা বিচার বিশ্লেষণ করার ক্ষমতা আছে, ওইরকম একজন লোককে আপনি সেখানে নিয়োগ দিতে পারেন। আমরা পুলিশের দোষ দিই, পুলিশের যদি কেউ কমান্ড করে যে তোমরা এটা করো, তারা তো আর দাঁড়াই থাকতে পারবে না, কারণ তারা চাকরি করে। তাই বলছি ম্যাজিস্ট্রেট যারা আছে তাদেরকে এই দুর্যোগ মুহূর্তে কাজে লাগান। আর আমরা ওই যে আগ্নেয়াস্ত্র বলি, ধারালো অস্ত্র বলি, এগুলো যেন দলের কেউ বহন করতে না পারে, সে বিষয়ে মনে হয় আমাদের ভালোভাবে তাদের সাথে কাউন্সিলিং করা দরকার। যিনি নেতা বা পরিচালক, তিনি যে নির্দেশনা দিবেন দলের জন্য, সেটাই হলো তাদের জন্য একটা আইন। যদি সেখানে কোনো আইনের সংশোধন প্রয়োজন হয়, তাহলে সেটা যথাযথভাবে খুবই দ্রুত সময়ে সেটা মাননীয় প্রধানমন্ত্রীকে অবগত করতে হবে। সেটা নিয়ে মন্তব্য করা যাবে না। আল্লাহ পাক মানুষকে খুবই দুর্বল করে সৃষ্টি করেছে। এটা গতকালকে আমি একটি ভিডিও করেছিলাম, তো সেই ভিডিওটায় আমি ওখানে লেখা আছে মানুষকে অতি দুর্বল করে সৃষ্টি করা হয়েছে। আর আমি আরও বলেছিলাম যে একটি লোহাকে নরম করতে হলে আগুন জ্বালাতে হয় অনেক উত্তপ, তারপরে গলে। আর ওই লোহা দিয়ে মানুষকে যদি একটা পিটুনি মারে বা একটা আঘাত করে, সে জায়গায় মরে যায়। তো মানুষ খুবই দুর্বলভাবে আল্লাহ সৃষ্টি করছে। আর একজন মানুষ সময় পায় কতটুকু? সে খাওয়া দাওয়া, গোসল, এই সেই, অফিস আদালত, তার 8 ঘন্টা 10 ঘন্টা সময়, তাতে সে কি চিন্তা ভাবনা করতে পারে আপনারা বুঝেন। তা আমি মনে করি যারা যেই মন্ত্রণালয় আছেন, তারা আপনাদের মন্ত্রণালয়গুলোকে ভালোভাবে নির্দেশনা দেবেন। ডেইলি একটা করে নির্দেশনা দেন, 1000টা না দিয়ে, তাহলে সেগুলো তারা সঠিকভাবে কাজ করতে পারবে। সবারই ব্যস্ততা আছে, সবাই সবার দায়িত্বে আছে। আসলে যে তারা সময় পাবে, তারা বিভিন্ন ধরনের কথা বলবে যে এটা করো এটা করো, আসলে এককভাবে সম্ভব না। আপনি নিজের জীবনের দিকে তাকিয়ে দেখেন, যারা ব্যস্ত তারা নামাজ পড়ার সময় পায় না, এমন ব্যস্ত। আলহামদুলিল্লাহ, আমার জীবনে নামাজ কাজা খুব কম হয়েছে। আমি যদি রাস্তায় সময় হয়ে যায় রাস্তায়, সেখানে আমি দাঁড়ায় দোকানে নামাজ পড়ি। আমার কাছে একটা যে কোনো একটা কাপড় আমি রাখি, ওখানে বিছিয়ে নামাজ পড়ি আজানের সময় হয়ে গেলে। হয়তো সবার পক্ষে সেটা সম্ভব না। তাহলে আমরা এত ব্যস্ততার মাঝে দেশের
এত কোটি মানুষের সমস্যা অনেক। আর যারা মনে করেন থানাতে আছে ওসি সাহেব, তারা যদি ভালোভাবে কাজ করে তাহলে তারা সন্ত্রাসীদেরকে তালিকাভুক্ত করতে পারে এবং তাদেরকে, তারা যেন মনে খারাপ কাজ না করে সেই বিষয়ে তাদেরকে ব্রিফ করা যেতে পারে। যেমন তারা যদি অঙ্গীকার করে যে আমরা ভালো হয়ে যাব আর করব না, তবে তাদেরকে সময় দেওয়া উচিত এবং তারা কি কাজকর্ম করে সেটাও করা দরকার। মানুষের চাকরি দরকার। যার বাড়িওয়ালা আছে ঠিক আছে, তার কোনো সমস্যা নেই। একজন নেতা, তার কোনো আয় ইনকাম নাই, তখন সে অবৈধভাবে চাঁদা উঠাবে, এই করবে সেই করবে। আর বাপের যদি সম্পত্তি থাকে তাহলে তার কোনো টেনশন নাই, ফ্যামিলির টেনশন নাই, সে রাজনীতি ভালোভাবে করতে পারে। তা আমি মনে করি রাজনীতিতে এমন লোকেরই আসা উচিত যাদের পিতামাতা অনেক সম্পত্তি আছে। আপনি বসে খেলেও আপনার গোলা শেষ হবে না, আপনি আমার ব্যবসা বাণিজ্য করতে পারবেন। আর আপনারা যারা মাননীয় মন্ত্রী অর্থাৎ যারা এমপি হিসেবে আল্লাহ আপনাদেরকে ক্ষমতা দিয়েছেন, আপনারা গ্রামগঞ্জে শিল্প কারখানা করেন। একটা সাপোজ একটা আপনারা বিস্কিট ফ্যাক্টরি করেন, আপনি একটা ছোট গার্মেন্টস করেন, যেখানে মানুষের, গ্রামের মানুষের কর্মসংস্থান হয়। সেগুলো ঢাকায় বা বিভিন্ন জায়গায় পাইকারি বিক্রি করেন, তাহলে মানুষের কর্মসংস্থান হবে, আপনার সম্পদ বাড়বে। আপনি ব্যবসা করলেন, আপনার হাসপাতাল করেন, স্কুল করেন, কলেজ করেন, ইউনিভার্সিটি করেন, মেডিকেল কলেজ করেন। এভাবে আপনারা গ্রামগঞ্জের উন্নয়ন করেন। কারণ যারা এমপি হন প্রভাবশালী লোকেরাই হয়ে থাকে, যাদের প্রচুর টাকা আছে তারাই হয়ে থাকে। আর আপনারা ঋণ খেলাপি হয়েন না, এমন ব্যবসা করবেন অনেক ভাবনা চিন্তা করে, যেহেতু আমি ব্যাংকের থেকে টাকা নিয়ে করব, সে ব্যবসাটা যেন এমন হয় যে ব্যবসাতে প্রফিট আছে, যেগুলো ডিমান্ডেবল। খাবার আইটেমের ব্যবসা করেন, অসুবিধে কি? আপনি খাবার তৈরি করে আপনি একজন ম্যানেজার রেখে, সেলসম্যান রেখে আপনার এলাকায় আপনি ডেলিভারি দেন, তাহলে এখানে অনেকগুলো লোকের কর্মসংস্থান হবে। মানুষও সেগুলো পেল, কম দামে পেল বা নিজের এলাকার থেকে ডেলিভারি পাইল। তাহলে অন্য দূর দূরান্ত থেকে ওই ডিলারশিপ, এই ঢাকা থেকে সেই বরগুনাতে সাপোজ একটা গাড়ি মাল নিয়ে যাবে, সেখানে যাওয়ার পরে ওখান থেকে আনলোড করা, লোড করা, আবার গাড়িটা ঢাকায় আসবে। তাহলে গ্রাম অঞ্চলে যদি হয়, গ্রামের মানুষের কর্মসংস্থান হলো। আর কৃষকদেরকে আমরা মূল্যায়ন করব, কৃষি সার, আধুনিক কিভাবে ধানের ফলন বাড়ানো যায়, কিভাবে ফসলের ফলন বাড়ানো যায়, শাক সবজি তরকারি, মাছের চাষ কীভাবে করা যায়। সরকারিভাবে এই উদ্যোগগুলো নিলে ভালো হবে। সর্বোপরি আমাদের জনগণের অধিকারগুলোকে সরকার প্রাধান্য আকারে দেখবেন। আপনি আরও তো আপনার অনেক এমপি সাহেব আছে, যাদেরকে আপনি নতুন কোনো দায়িত্ব দিতে পারেন, যে আমার এখানে আর একটা মন্ত্রী আমার দরকার, বা এই লাইনে দিতে পারেন, প্রতিমন্ত্রী দিতে পারেন। আপনি কাজটাকে যদি বেশি ঝামেলা হয় সেখানে ভাগ করে দেন, তাতে কী হবে? স্বরাষ্ট্রমন্ত্রী যেমন অনেক বড় পদ, এখানে আপনি তার প্রতিমন্ত্রী দিতে পারেন, আরও কাউকে আপনি নিয়োগ দিতে পারেন, সমস্যা নেই এখানে। কারণ তার একার পক্ষে এতটা সম্ভব হবে না। সে কয়জন লোকের সাথে রেলি কথা বলতে পারবে, কয়জন লোককে নির্দেশনা দিতে পারবে। তো
তো ক্যাপাসিটি বুঝতে হবে। আমাদের দেশটা যদিও আয়তনে ছোট, কিন্তু জনসংখ্যার ঘনত্ব অনেক 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 বেশি, বিশেষ করে ঢাকা শহর। এবং এটা যে জনসংখ্যা আদৌ যে কত বাড়বে তার তো হিসাব নেই। কারণ প্রতি 2.5 মিনিটে, 5 মিনিটে, 10 মিনিটে কতজন শিশু জন্মগ্রহণ করতেছে, পরিসংখ্যানই কথা বলবে। অর্থাৎ এই জনসংখ্যা যে হারে বাড়তেছে সে হারে আগামী 10 বছর, 20 বছর পরে জনসংখ্যা আরও বহুগুণে বেড়ে যাবে। মানে এই ভূখণ্ড, গাজীপুর, ময়মনসিংহ, সাভার, এইসব এলাকা প্রচুর ঘনবসতি হবে। চিন্তাও করা যাবে না যে কত লোক বাড়তেছে। আমরা তো ঘুমায় আইতেছি, কিন্তু ঠিকই বাচ্চারা জন্মগ্রহণ করতেছে, কতজন যে করতেছে তার হিসাব নাই। এবং এর সংখ্যা বাড়তেই থাকবে, শিশুদের সংখ্যা বাড়তেই থাকবে। তাহলে এই সমস্ত লোকদের এই খাবার, এই বিভিন্ন ধরনের কত কিছুর প্রয়োজন হবে ভবিষ্যতে। তাই আমরা এখন থেকে আমরা সেই ডিপার্টমেন্টগুলোকে আলাদা করতে পারি। অনেক কথাই বললাম, বলতেটি মাফ করে দিবেন, যেহেতু আমরা মানুষ, কোনো ভুল আমাদের হতে পারে। সবাই এরকমভাবে আপনারা কথা বলেন ঠান্ডা মাথায়, ফাইরা ফেললো মাইরা ফেললো এগুলো দরকার নেই, কারো উস্কানিমূলক দরকার নেই। আপনি ঠান্ডা মাথায় কথা বলেন, আপনি ভাবনা চিন্তা করে বলেন। রাগ করে কথা বলবেন না। রাগ করলে একটা ছোট শিশু বুঝে যে আপনি রাগ করেছেন, বিদায় শিশুরও সেই ক্ষমতা আছে। সিরিয়াসলি কথাটা যে বললাম, ছোট বাচ্চারাও কিন্তু রাগ করলে তার সেটা রিয়্যাক্ট করে। তাহলে দেখবেন আপনি যখন রাগ করেন, সে রিয়্যাক্ট যদি করে, সে দেখবেন ঠিকই রিয়্যাক্ট করতেছে। আর অনেকেই হয়তো বাচ্চারা সেটা বুঝেও না, সেক্ষেত্রে ভিন্ন। কিন্তু যিনি বুঝেন তিনি কিন্তু রিয়্যাক্ট করেন। তাই আপনারা কেহ কারোর সাথে রাগ করবেন না। মাননীয় প্রধানমন্ত্রী যেটা ভালো হয় আপনি সেটা করেন। আপনার ধৈর্য আছে বোঝা যাচ্ছে, কারণ আপনি ওরকম অস্থিরতা নাই আপনার ভিতরে। আপনার চলনে বা কথাবার্তায় কোনো অস্থিরতা কাজ করতেছে না। সবচেয়ে এটাই হলো বড় বিষয় যে আপনি তাড়াহুড়া করে কোনো সিদ্ধান্ত নিচ্ছেন না। আপনি লং টাইম দেখতেছেন। আসলে তো বাংলাদেশেরই মানুষ, সবাই চাকরি করছিল, এখন সবাই বিভিন্ন দলের আছে। আসলে তো কেউ রাজনীতিতে যোগদান করে আসে দলে, ঠিক আছে, বাট প্রথমত চাকরি যখন নেয় সে কিন্তু কোনো দলে থাকে না, বা থাকে পরবর্তীতে এসে যখন তার বসের আন্ডারে চাকরি করে, তখন দেখে যে না, আমার এই লোকটা আমার কথা ভালোভাবে শুনতেছে, তখন তাকে প্রমোশন দিয়ে দেয়। আর এভাবেই মানুষ বলে যে সে এখন এই দল করে। আসলে চাকরি ক্ষেত্রে যখনই আমি কাউকে প্রমোশন দিব, সে যদি যত অনুগত হবে তাকে তত আমি তাড়াতাড়ি সুযোগ থাকলে প্রমোশন দিয়ে আমার কাছে রাখার চেষ্টা করব। আর যদি কেউ ভেজাল করে তাহলে তাকে পোস্টিং তালিকায় চলে যায়। চাকরি করলে যারা করে তারা বোঝে, যারা নাকি চুপচাপ থাকে, ইয়েস স্যার, হ্যাঁ স্যার, তাদের কিন্তু কখনোই পোস্টিং হয় না, তারা প্রমোশন তালিকায় সবার আগে থাকে। তো আসলে দলটা আসে এভাবেই, তখন এক সময় নাম হয়ে যায় যে এই দল করে সেই দল করে। আর যারা চাকরিতে আছেন তারা আপনারা নিয়ম
মতো কাজ করেন, যাতে দেশের মানুষের মঙ্গল হয়। অনেক কথা বললাম, ভুল ত্রুটি মাফ করে দিবেন। যেটা ভালো সেটা গ্রহণ করবেন, আর আল্লাহকে স্মরণ করবেন। আজান হলে নামাজ পড়বেন। আপনার কাজ হলো আজান হয়েছে, নামাজ পড়ে আপনি আবার আপনার কাজে টেবিলে বসে যান। সম্ভব হলে আপনি জামাতে পড়েন, চেষ্টা করবেন। আর যদি দেখা যায় আপনি ওই জায়গার জন্য আপনি নির্দিষ্ট, তখন আপনার জায়গায় আপনি নামাজ পড়েন উজু করে। যেহেতু আমাদের লাঞ্চ টাইম দুপুরে দেওয়া হয়, সবার এখানে নামাজ পড়ার সুযোগ থাকে। তো সবাই লাঞ্চ টাইম যখন হবে 1টা থেকে 2টা, আপনি আপনার কাজটা ক্লোজ করে আপনি হয় খাওয়া দাওয়া আগে করেন, না হয় আগে নামাজ পড়েন। এরপরে আপনি আবার আল্লাহর নাম নিয়ে শুরু করেন, আবার আসর, মাগরিব, এভাবে আপনি নামাজের সময় দেন এবং মৃত্যুর জন্য প্রস্তুতি নেবেন। বিকজ আপনি চাকরি করতে করতে একদিন হঠাৎ করে আপনি মারা যাবেন, তখন আপনার হিসাব কবরে যায় কঠিন হিসাব দিতে হবে। এবং সেদিন যদি অপরাধী হন, তাহলে আল্লাহ পাক আপনার চেহারার দিকেও তাকাবেন না। এটা গুগল জেমিনিকে প্রশ্ন করবেন যে হ্যাঁ, আল্লাহ এই আয়াতটা কোন জায়গায় কোরআন শরীফে আছে যে আল্লাহ মানুষের চেহারার দিকে তাকাবেন না। তো জেমিনি আপনাকে খুব দ্রুত অ্যান্সার দিয়ে দেবে। এবং আপনার যদি কোনো ইসলাম সম্পর্কে কোনো সন্দেহ হয়, তাকে আপনি প্রশ্ন করবেন, সে পূর্ব ইতিহাস সহ আপনাকে শোনাই দিবে। তাহলে আগে যেমন এই প্রযুক্তি ছিল না, কিন্তু এখন কিন্তু সেই প্রযুক্তি আছে। আপনি যদি কোনো কিছু ভাষণ দিতে চান, তার কাছ থেকে আপনি শিখতে পারেন। সে বিষয়ে কোনো জ্ঞান আপনার না থাকলেও আপনি তার কাছ থেকে জ্ঞান নিতে পারেন। সেটা লিখে আপনি নোট করে সেটাও আপনি বক্তৃতা দিতে পারেন। অর্থাৎ এখন কিন্তু জেমিনির কাছে অনেক তথ্য আছে, যেটা আপনি প্রশ্ন করার সাথে সাথে আপনাকে দিয়ে দিবে। তবে সে যেহেতু মানুষ না, তার ভুল হতে পারে। আর অবশ্য সে ভুল জিনিস এখানে আনে না, কারণ আমি অনেকবার ট্রাই করেছি কোরআন শরীফের আয়াত সঠিকভাবে তারা শর্ট টাইমে এনে দিতেছে, অর্থসহ তাফসির আমরা যেভাবে চান সেভাবেই। যাই হোক, সকলের কাছে আমি আবারও করজোড়ে হাত জোর করে বলছি, আমরা সবাই একত্রিত হয়ে যাই। আমরা বিভিন্ন দল আছে, কিন্তু আমরা সম্মিলিতভাবে দেশের কাজ করি এবং যেটা ভালো হয় সেটাই করা উচিত আমি মনে করি। ধন্যবাদ।